সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অনলাইন ক্লাসে স্বাগত। উপস্থাপনায় আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের আমার ক্লাসটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। পত্রের শিরোনাম পারস্য মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস, ত্রয়োদশ হতে অষ্টাদশ খ্রিস্টাব্দ পর্যন্ত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পারস্যের ইলখানি বংশ ও গাজান মাহমুদ খান। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের এই যে পারস্যের ইলখানি বংশের প্রতিষ্ঠাতা হালাকু খান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা গাজান মাহমুদ খান সম্পর্কে আলোচনা করব। তোমাদের মনোযোগ আকর্ষণ করছে। প্রথমে আমি পারস্যের ইলখানি বংশ সম্পর্কে একটু বলি, যদিও আমরা গত ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। পারস্যের ইলখানি বংশ তোমরা জানো মঙ্গল জাতির একটি অন্যতম প্রধান শাখা, যেটা চেঙ্গিস খানের পুত্র হালাকু খান ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। হালাকু খানের পর যথাক্রমে আবাগা খান, তাগুদার, অর্গুন, ঘাইকাথু, বাইদু ইলখানি বংশের শাসক ছিলেন। হালাকু খানের প্রপুত্র গাজান খান ইলখানি বংশের সপ্তম শাসক ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা তোমরা মানচিত্র লক্ষ্য করো, যেটা ইলখানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা লগ্ন থেকে ইলখানি সাম্রাজ্যের শেষ পর্যন্ত এই ইলখানি বংশের যে মানচিত্র, এটা তোমরা ভালো করে একটু লক্ষ্য করবা। হ্যাঁ, আমরা এখন গাজান মাহমুদ খান সম্পর্কে একটু তার পরিচয় দিচ্ছি। তিনি 1271 খ্রিস্টাব্দে আবাসকুন ইলখানেট সাম্রাজ্যের আবাসকুনে জন্মগ্রহণ করেন। তার পিতা আরগুন, মাতার নাম কুলতেক ইজেসি, প্রপিতামহ হালাকু খান, যেটা আমি আগেই বলেছি। ধর্ম বুদ্ধিজম, তিনি প্রথম জীবনে বৌদ্ধ ছিলেন এবং 1295 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সুন্নি ইসলাম ধর্ম। রাজত্বকাল 1295 খ্রিস্টাব্দ থেকে 1304 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মাত্র 9 বছর শাসন করেছিলেন। তার রাজ্যসীমা আমুদরিয়া হতে সিরিয়া এবং ককেসাস পর্বতমালা হতে ভারত মহাসাগর। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম আমুদরিয়া কোথায়। আমুদরিয়া হচ্ছে একটা সেন্ট্রাল এশিয়ার অর্থাৎ মধ্য এশিয়ার একটা প্রধান নদী, মেজর রিভার ইন সেন্ট্রাল এশিয়া, যেটা লোকেশন আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান, এই দেশগুলো জুড়েই তার এই আমুদরিয়া অবস্থিত, যেটা সোর্স হচ্ছে পামির নদী। তা আমুদরিয়া হতে সিরিয়া এবং ককেসাস পর্বতমালা থেকে ভারত মহাসাগর। তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম ককেসাস পর্বতমালা কোথায়। ককেসাস পর্বতমালা ইউরোপ এবং এশিয়ার অন্তচ্ছেদে অবস্থিত, অর্থাৎ কৃষ্ণ সাগর ও কাশ্মীর সাগরের মাঝখানে এটা প্রসারিত। আচ্ছা, তাহলে এই গেল গাজান মাহমুদ খান সম্পর্কে আমরা মোটামুটি একটা সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছি। এখন আমি বলবো তিনি কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, সিংহাসনে আরোহণ করেছেন। আমরা তার জন্ম বলেছি, আমরা গত আগের স্লাইডে আমরা জন্ম সম্পর্কে বলে পরিচিতি বলেছি। এখন 1295 খ্রিস্টাব্দে মাত্র 24 বছর বয়সে গাজান খান পারস্যের সিংহাসনে আরোহণ করেন। তার শাসনকাল পারস্যের ইতিহাসে
পারস্যের ইলখানি বংশের ইতিহাসে একটি নতুন অধ্যায় বা নতুন যুগের সূচনা করেছিল। সিংহাসনে অধিষ্ঠিত হয়ে গাজান খান ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ যুগপৎ মঙ্গল এবং ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এখানে ঐতিহাসিক E.G. ব্রাউন তার লিটারেরি হিস্ট্রি অব পার্সিয়া গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে হালাকু খানের প্রপৌত্র গাজান খানের সিংহাসন লাভের ফলে মঙ্গল পৌত্তলিকতার উপর ইসলামের নিশ্চিত বিজয় ঘটে এবং এটা পারস্যের স্বাধীনতা পুনর্গঠনের শুভ সূচনা করে। চমৎকার একটা মন্তব্য করেছেন। তাহলে গাজান খানের এই যে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে তিনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এই ইসলাম সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে যে মঙ্গল যে পৌত্তলিকতার উপর মঙ্গলদের ইসলামের নিশ্চিত বিজয় ঘটে এবং পারস্যের স্বাধীনতা পুনর্গঠনের শুভ সূচনা করে, একটু চমৎকার মন্তব্য করেছেন। তাহলে আমরা বলতে পারি এখানে গাজান খানের পরবর্তী ইলখানি বংশের যারা শাসক ছিলেন সকলেই ইসলাম ধর্ম অবলম্বী ছিলেন এবং গাজান খান পিকিং কেন্দ্রিক মঙ্গল সাম্রাজ্যের মহান খানের কর্তৃত্ব, এখানে একটু লক্ষ্য করো যে তিনি যে একটা পরিবর্তন এনেছেন তার এই 9 বছরের শাসনকালের মধ্যে তিনি, সেটা হচ্ছে যে এতদিন ছিল পিকিং কেন্দ্রিক মঙ্গল সাম্রাজ্যের অধীনে ছিল ইলখানি বংশ, এখন গাজান খান ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে পিকিং কেন্দ্রিক মঙ্গল সাম্রাজ্যের মহান খানের কর্তৃত্ব সম্পূর্ণরূপে অস্বীকার করেন এবং এখানে ইলখান উপাধির পরিবর্তে কেবল খান শব্দের প্রচলন করেন। আচ্ছা, তাহলে আমরা এখানে আলোচনা করেছি তিনি কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এর পরের স্লাইডে আমরা যাচ্ছি। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেই আমরা দেখি গাজান খান মাত্র 9 বছর শাসন করেছেন। মাত্র 9 বছর শাসন করেছেন। তার শাসনামলের প্রথম দিকেই, সংক্ষিপ্ত শাসনামলের প্রথম দিকে তাকে বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিশৃঙ্খলার সম্মুখীন হতে হয়, কিন্তু তিনি কঠোর হস্তে এই বিশৃঙ্খলা দমন করে রাজ্য বিজয়ে মনোনিবেশ করেছিলেন। গাজান খান একজন বিখ্যাত সমরবৎ ছিলেন, কিন্তু রাজ্য বিস্তারের ক্ষেত্রে তিনি অপরাপর খানদের মতো নিষ্ঠুর নীতি অনুসরণ করেননি। মিশরের মামলুকরা প্রথম থেকেই পারস্যের ইলখানদের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল। গাজান খান মামলুকদের বিরুদ্ধে 1299 খ্রিস্টাব্দে লক্ষাধিক সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে সিরিয়া আক্রমণ করেন। ফলে মিশরের অদূরবর্তী মাজমাউল মারুস নামক স্থানে উভয় পক্ষের মধ্যে এক তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে গাজান খানের হাতে মামলুকরা পরাজিত হয় এবং সিরিয়ার রাজধানী দামেস্ক সহ এক বিরাট অঞ্চল গাজান খানের অধীনে চলে আসে। কিন্তু কয়েক মাসের মধ্যেই মামলুকরা সিরিয়া পুনরায় অধিকার করতে সক্ষম হয়। ফলে সিরিয়াকে স্থায়ীভাবে মঙ্গলদের পদানত করবার জন্য গাজান খান উপর্যুপরি 2 বার সিরিয়া আক্রমণ করেন, কিন্তু নানা প্রতিকূল অবস্থার পরিপ্রেক্ষিতে অবশেষে তার সিরিয়া বিজয়ের এই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। গাজান খান অবশ্য এই পরাজয়ের ফলে হতাশ হলেন না। তিনি তৃতীয়বারের জন্য সিরিয়া আক্রমণের প্রস্তুতি গ্রহণ করতে থাকেন, কিন্তু হঠাৎ এই সময় তার মৃত্যু হওয়ায় তার এই আশা অপূর্ণ থেকে যায়। আমরা এতক্ষণ আলোচনা করেছি তার রাজত্বকালীন সময়ে যে যুদ্ধ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা
এরপরেই গাজান খান সম্পর্কে যেটা যার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি যে কাজ করেছেন, যে সংস্কার করেছেন, সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে বলছি আমরা প্রশাসনিক সংস্কার। তিনি যে প্রশাসনিক সংস্কারের প্রথমেই তিনি সংস্কার করেছেন, রাজস্ব বিভাগের সংস্কার করেছেন। রাজস্ব বিভাগের সংস্কারগুলো তিনি এখানে তার যে সমস্যা হয়েছিল যে রাজস্ব বিভাগ অত্যন্ত দুর্নীতিপূর্ণ ছিল। এতদিন যাবৎ মঙ্গল রাজকীয় কোষাগারের মোট আয় এবং ব্যয় সম্বন্ধে নিয়মিত কোনো তালিকা পর্যন্ত রক্ষা করা হতো না। ফলে কেন্দ্রীয় কোষাগারে যেমন সকল রাজস্ব ঠিকমতো পৌঁছাতো না, অন্যদিকে এর অপচয় হতো। রাজস্ব খাতে এরূপ ঘাটতির ফলে সৈন্যবাহিনী এবং রাজকর্মচারীরা নিয়মিত বেতন পেত না, অথচ অতিরিক্ত করভারে কৃষক সম্প্রদায় সর্বশান্ত হয়ে পড়ত। এছাড়া খাজনা আদায়কারী কর্মচারীদের অকথ্য অত্যাচার ও উৎপীড়নের ভয়ে অনেক সময় কৃষকরা গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হতো। গাজান খানের প্রধানমন্ত্রী ও বিশিষ্ট ঐতিহাসিক রাশিদ উদ্দিনের একটি বক্তব্য এই প্রসঙ্গে সকলের করুণা এবং হাসির উদ্রেক না করে পারে না। তিনি লিখেছেন যে কৃষকরা অনেক সময় তাদের ঘরের ছাদ হতে রাজস্ব আদায়কারীকে আসতে দেখে ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ত। ফলে অনেকে উক্ত ছাদ হতে সোজাসুজি রাস্তায় লম্ফ দিয়ে পলায়নের চেষ্টা করতে গেলে বহু ক্ষেত্রে নিজেদের পা পর্যন্ত ভেঙে নিত। একটা মজা করে চমৎকার একটা কথা বলেছেন। এতে কি বোঝা যায় যে কি করুণ অবস্থা ছিল। গাজান খান এই অবস্থার প্রতিকার কল্পে কতগুলো সুষ্ঠু ব্যবস্থা অবলম্বন করেন। আমি এখানে স্লাইডে নিয়ে আসছি। 3টি ব্যবস্থা অবলম্বন করেন। প্রথমে তিনি রাজ্যের সমস্ত চাষ উপযোগী জমি জরিপ করিয়ে এর খাজনা নির্ধারণ করে দেন। আমি আবারও বলছি, রাজ্যের সমস্ত চাষ উপযোগী জমি জরিপ করিয়ে এর খাজনা নির্ধারণ করে দেন। দ্বিতীয়ত, সকল প্রকার অবৈধ কর তুলে দিয়ে তিনি প্রজাদেরকে 2 কিস্তিতে খাজনা পরিশোধ করবার সুযোগ করে দেন। তৃতীয়ত, খাজনা আদায়কারী সরকারি কর্মচারীরা যাতে প্রজাদের উপর কোনো প্রকার উৎপীড়ন অথবা বেআইনি খাজনা আদায় করতে না পারে, তার জন্য কঠোর ব্যবস্থা তিনি অবলম্বন করেছিলেন। এর ফলে কি হলো? রাজস্ব বিভাগে স্থিতিশীলতা এবং নিয়মতান্ত্রিকতার সৃষ্টি হয়। তাহলে আমরা দেখি যে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে সংস্কার, রাজস্ব বিভাগের সংস্কার এর মাধ্যমে তিনি এই বিভাগে স্থিতিশীলতা এবং নিয়মতান্ত্রিকতার সৃষ্টি করেন। এরপরে আমরা অন্যান্য সংস্কারগুলো এখানে আলোচনা করছি। রাজস্ব সংস্কারের পরে তিনি ডাক বিভাগের সংস্কার এবং উন্নতি বিধান করেন। গাজান খান ডাক বিভাগের সংস্কার উন্নতি সাধনের জন্য তিনি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। ইতিপূর্বে সরকারি কর্মচারীরা ডাকবাহী ঘোড়া ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করত। ফলে একদিকে ডাকবাহকের যেমন বিশেষ অসুবিধা হতো, অন্যদিকে এই বিভাগের কর্মদক্ষতাও অনেকাংশে ব্যাহত হতো। তাই গাজান খান ডাক বিভাগের এই দুর্নীতি দূর করে এক বিশেষ আদেশ জারি করেন। ফলে ডাক বিভাগের উল্লেখযোগ্য উন্নতি হয়। ঠিক এরপরে আমরা দেখি তিনি বিচার বিভাগের সংস্কার সাধন করেন। অনুরূপভাবে আমরা গাজান খান বিচার বিভাগকেও কলুষমুক্ত করেছিলেন। বিচারকরা যাতে উৎকোচ গ্রহণ করে বিচারে পক্ষপাতিত্বের পরিচয় দিতে না পারেন, তিনি তার ব্যবস্থা করেন। দলিল লেখক ও বিচারক মণ্ডলীর জন্য বেতনের হার নির্দিষ্ট করে দেওয়া হয়।
উৎকোচ গ্রহণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে শ্বশ্রুমণ্ডিত করে দেওয়া হতো এবং গাদার পিঠে চড়িয়ে শহর প্রদক্ষিণ করানো হতো। এছাড়াও গুরুতর অপরাধের জন্য এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো। এইরূপ ব্যবস্থা অবলম্বন করবার ফলে গাজান খানের আমলে বিচার বিভাগ সম্পূর্ণরূপে কলুষমুক্ত হয়। এরপর কৃষি ব্যবস্থার সংস্কার এবং উন্নতি সাধন। গাজান খানের আমলে কৃষি ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। কৃষিক্ষেত্রে তিনি বিপ্লবাত্মক সংস্কার আনয়ন করেন। মঙ্গল অভিযানের ফলে বহু গ্রাম ও জনপদ উজাড় হয়ে যায় এবং ব্যাপক গণহত্যার ফলে ভূমি চাষীদের বিশেষ অভাব দেখা দেয়। ফলে বেশিরভাগ জমি অপসৃত অবস্থায় পড়ে থাকে এবং কৃষি উৎপাদন চরমভাবে ব্যাহত হয়। এই অবস্থার মোকাবিলা করে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য গাজান খান তার সর্বশক্তি নিয়োগ করেন। ব্যাপক ভিত্তিতে জমিতে জলসেচের ব্যবস্থা করা হয় এবং কৃষকদের উপর হতে করের বোঝা লাঘব করে দিয়ে তাদেরকে পুনরায় কৃষিকাজে উৎসাহী করে তোলা হয়। ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত খাদ্যশস্য এবং ফলমূল বিদেশে পর্যন্ত রপ্তানি করা সম্ভব হয়। এছাড়া রাজস্ব খাতে আয় বাড়িয়ে পূর্বের 1,70,00,000 দিনারের পরিবর্তে গাজান খানের সময়ে 2,10,00,000 দিনারে উন্নীত হয়। এরপরে আমরা বলছি যে সামরিক বিভাগের সংস্কার। গাজান খান সামরিক বিভাগেও অনেক সংস্কার করেন এবং উন্নতি সাধিত হয় তার সংস্কারের ফলে। ইতিপূর্বে সৈন্যদেরকে বিভিন্ন প্রজাদের বাড়িতে বাধ্যতামূলকভাবে আহার এবং বাসস্থানের ব্যবস্থা করতে হতো। এর ফলে প্রজাদের নানা প্রকার হয়রানি এবং অত্যাচারের শিকার হতে হতো। সেনা বিভাগের এই কুপ্রথা তুলে দিয়ে গাজান খান এর পরিবর্তে জাগির প্রথার প্রবর্তন করেন। এখানে সামরিক বিভাগের সংস্কার, কৃষি ব্যবস্থার সংস্কার, বিচার বিভাগের সংস্কার, ডাক বিভাগের সংস্কার, রাজস্ব বিভাগের সংস্কার পরপরই আমরা আরও কিছু তিনি সংস্কার সাধন করেছিলেন। অন্যান্য সংস্কার যেগুলোতে আমরা এখানে বলতে পারি যে তিনি ওজন এবং পরিমাপের মান উন্নয়ন, মুদ্রা সংস্কার করে খাঁটি ইসলামী রূপ্য মুদ্রার প্রচলন এবং নতুন ইলখানি সন প্রবর্তন করে গাজান খান শাসন সংস্কারের আরও তিনি ওই সংস্কারগুলো তার বিশেষ কয়েকটি উল্লেখযোগ্য শাসন সংস্কারের উল্লেখযোগ্য দিক। সেটা কি বললাম? মুদ্রার প্রচলন এবং নতুন ইলখানি সন প্রবর্তন, মুদ্রা সংস্কার করে খাঁটি ইসলামী রূপ্য মুদ্রার প্রচলন এবং নতুন ইলখানি সন প্রবর্তন তার শাসন সংস্কারের আরও বেশ কিছু উল্লেখযোগ্য দিক হিসাবে এখানে আছে। তো আমরা এতক্ষণ তার বিভিন্ন সংস্কার সম্পর্কে আলোচনা করেছি। এবারে আমরা তার যে তিনি কি অবদান রেখেছেন, তার কৃতিত্ব সম্পর্কে আমরা বলবো। প্রথমেই আমি বলছি যে যদিও আমরা এখানে ইলখানি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে হালাকু খান, কিন্তু এই ইলখানি সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করেছেন গাজান মাহমুদ খান। এরপরে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। তিনি ইসলামের একনিষ্ঠ সেবক ছিলেন। তিনি ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধন করেছেন। বিজ্ঞান, সাহিত্য, স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষকতা করেছেন। বিদ্যুৎসাহী প্রজাহিতৈষী একজন তিনি আদর্শ স্থানীয় শাসক ছিলেন এবং তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। আমি ধারাবাহিকভাবে বলছি। প্রথমেই আমি আগেই বলেছিলাম যে 1295 খ্রিস্টাব্দে মাত্র 24 বছর বয়সেই গাজান খান পারস্যের ইলখানি সিংহাসনে উপবিষ্ট হয়েছিলেন এবং তিনি ছিলেন এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। আচ্ছা, ইলখানি বংশের দ্বিতীয় শাসক আবাগা খানের মৃত্যুর পর এই বংশ ভীষণ সংকটের মধ্যে পতিত হয়।
দুর্বল এবং অযোগ্য শাসকদের অধীনে এই সাম্রাজ্য কোনো প্রকার অস্তিত্ব বজায় রেখে চলছিল মাত্র। ঠিক এই অবস্থায় গাজান খান ক্ষমতায় অধিষ্ঠিত হন। তার স্বীয় প্রতিভা ও সাংগঠনিক শক্তি বলে পারস্যের ইলখানি সাম্রাজ্যকে পুনরুজ্জীবিত করে তুলেছিলেন। এই প্রসঙ্গে আমি ঐতিহাসিক হেনরি হোয়ার্ড তার সম্পর্কে যে চমৎকার একটি মন্তব্য করেছেন সেটা স্লাইডের শেষেই আমি উল্লেখ করেছি। তাহলে আমরা এখানে গাজান খান যদিও মাত্র 9 বছর তিনি রাজত্ব করেছিলেন, তার যে এই সংক্ষিপ্ত শাসনামলে প্রথম দিকে তাকে নানা বিদ্রোহ বিশৃঙ্খলার সম্মুখীন হতে হয়েছিল। তিনি কঠোর হস্তে এই বিশৃঙ্খলা দমন করেন এবং রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। আমরা এগুলো আগেই আলোচনা করেছি। এরপরে তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছেন। তিনি আগেই আমরা আলোচনা করেছি যে বিভিন্ন প্রশাসনিক সংস্কারের মাধ্যমে রাজ্যে তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছেন। এরপর তিনি একজন ইসলামের একনিষ্ঠ সেবক ছিলেন। তার প্রচেষ্টায় মঙ্গলদের মধ্যে ইসলাম দ্রুত প্রসার লাভ করে। কেবল গাজান খানের সঙ্গেই তার 1 লক্ষ মঙ্গল অনুসারী ইসলাম ধর্ম গ্রহণ করে। তিনি ইসলামের বহু বিধান কার্যক্ষেত্রে প্রয়োগ করেন। বস্তুত গাজান খানের আমলেই ইসলাম রাজধর্মের মর্যাদা লাভ করে। 1297 খ্রিস্টাব্দে তিনি আনুষ্ঠানিকভাবে পাগড়ির ব্যবহার প্রচলন করেন। ইলখানি মুদ্রায় আল্লাহ এবং তার রসুলের নাম স্থান লাভ করে। অতঃপর 1299 খ্রিস্টাব্দে তিনি বিশেষ এক আদেশ জারি করে সুদ গ্রহণ, মদ্যপান ও বেশ্যাবৃত্তি বন্ধ করে দেন। সুদ প্রথা বন্ধ করে দিলে ব্যবসা বাণিজ্যের ও রাজকোষাগারের ক্ষতি হতে পারে বলে যুক্তি দেখানো হয়েছিল। গাজান খান তার উত্তরে বলেছিলেন যে তিনি অবৈধ উপায়ে টাকার আদান প্রদান বন্ধ করতে চান। যেহেতু এটা আল্লাহ এবং তার রসুলের নির্দেশ বহির্ভূত, সুতরাং এর সপক্ষে কোনো যুক্তি তিনি শুনতে প্রস্তুত নন। তাহলে এভাবে বলতে পারি আমরা তিনি ইসলাম ধর্মের একজন একনিষ্ঠ সেবক ছিলেন। তার রাজত্বকালীন সময়ে আমরা দেখি যে তিনি ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি বিধান তিনি করেছিলেন এবং ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তার সময়ে তিনি উন্নতির জন্য অনেক রাস্তাঘাট নির্মাণ করেছিলেন এবং বিশেষ করে তার চীন এবং পশ্চিম এশিয়ার সাথে পারস্যের বাণিজ্যিক যোগসূত্র সৃষ্টি হয়েছিল। সুদূর জেনেভা এবং ভেনিস থেকে তার রাজধানী তাবরিজে বাণিজ্য উপলক্ষে বিশেষ প্রতিনিধি দল আসা যাওয়া করত এবং ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য রাস্তাঘাট নির্মাণ করা হয়। প্রতীক এবং ব্যবসায়ীদের যাতায়াতের পথে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তাহলে আমরা দেখতেছি যে তার শাসক হিসাবে তার যে সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল, ফলে সুদূর চীন, ভারত, মিশর, স্পেন এবং ইংল্যান্ড থেকে তার দরবারে রাজদূত আগমন করেন। এবার আমরা বলছি তিনি গাজান খান বিজ্ঞান, সাহিত্য, স্থাপত্য শিল্পের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। তার মতো একজন ভাষাবিদ, বহুশাস্ত্রে অভিজ্ঞ শাসক মধ্যযুগের বিশ্ব ইতিহাসে বিরল। তিনি ইতিহাসে চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, রসায়ন শাস্ত্র প্রভৃতিতে সুপণ্ডিত ছিলেন। এছাড়া আরবি, ফার্সি, হিন্দি, কাশ্মীরি, চীনা, তিব্বতী, ফরাসি প্রভৃতি ভাষায় তার মোটামুটি অধিকার ছিল। তিনি একজন বিদ্যোৎসাহী নরপতি ছিলেন, শাসক ছিলেন। রাজ্যের বিভিন্ন স্থানে তিনি বহু হাসপাতাল, গ্রন্থাগার, মানমন্দির, শিক্ষানিকেতন স্থাপন করেছিলেন। এই সকল প্রতিষ্ঠান পরিচালনার জন্য
তিনি উপযুক্ত বেতন দিয়ে সে যুগের শ্রেষ্ঠ অধ্যাপক ও বৈজ্ঞানিকদের নিযুক্ত করতেন। দেশ বিদেশ থেকে বহু জ্ঞানী গুণী ব্যক্তি তার দরবারে আশ্রয় লাভ করেন। গাজান খানের দরবারে উপস্থিত বিদেশি রাষ্ট্রদূতগণ ও পণ্ডিত সভাসদগণ তার অপূর্ব বাচনভঙ্গি, বিভিন্ন দেশের সমাজ ব্যবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান এবং পাণ্ডিত্যপূর্ণ আলোচনা শ্রবণ করে বিস্ময়ে হতবাক হয়ে যেতেন। তার প্রধানমন্ত্রী রশিদউদ্দিন তার দরবারে গৌরব বর্ধন করেছিলেন। রশিদউদ্দিনের লিখা জামিউত তাওয়ারিখ সমসাময়িক মঙ্গল ইতিহাসের উপর একটি বিশিষ্ট গ্রন্থ। এছাড়া গাজান খানের আমলের অপর একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আতা মালিক জুয়াইনি। তার লিখিত ইতিহাস গ্রন্থ তারিখ-ই-জাহান তার বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ তারিখ-ই-জাহান সার্বজনীন সমাদর লাভ করেছে। গাজান খান আমরা যদিও তিনি মাত্র 9 বছর শাসন করেছিলেন, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। বহুমুখী প্রতিভার এমন অপরূপ সমাবেশ মধ্যযুগের আর কোনো শাসকের মধ্যে খুব একটা দেখা যায়নি। তাকে ভারতের মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা করা যায়। তাইলে আমরা তিনি একজন প্রজাহিতৈষী, একজন আদর্শস্থানীয় শাসক ছিলেন। জনগণের কল্যাণের জন্য, প্রজাসাধারণের জন্য তিনি অনেক কল্যাণমূলক কাজ করেছেন। তিনি 1304 খ্রিস্টাব্দে মাত্র 33 বছর বয়সে মৃত্যুবরণ করেন। জনগণের নিকট তিনি এতই প্রিয় ছিলেন যে তার এই আকস্মিক এবং অকাল মৃত্যুতে তারা গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছিল। যা হোক, আমরা মোটামুটি যে তার এই অবদান, বহুমুখী প্রতিভার তিনি অধিকারী ছিলেন, বিভিন্নভাবে তিনি অবদান রেখেছেন। গাজান খানের রাজত্বকাল যদিও সংক্ষিপ্ত, মাত্র 9 বছর শাসন করলেও বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে তার আমলকে পারস্যের মঙ্গল ইতিহাসের সর্বাপেক্ষা গৌরবোজ্জ্বল যুগ বলে অভিহিত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলেছিলাম যে তার সম্পর্কে যে বিভিন্ন ঐতিহাসিকেরা মন্তব্য করেছেন, এখানে আমি একটা পিকে হিট্টির একটা মন্তব্য নিয়ে এসেছি। পিকে হিট্টি তার সম্পর্কে বলেছিলেন, পিকে হিট্টি তার হিস্ট্রি অব দ্য আরবস বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, ইসলামের সংস্কৃতি ধ্বংস সাধনকল্পে হালাকু খানের নৃশংস অভিযানের মাত্র 50 বছর পরেই তার প্রপৌত্র গাজান খান ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এই বিধ্বস্ত সংস্কৃতি পুনরুজ্জীবনের জন্য সর্বশক্তি নিয়োগ করেন। খুব চমৎকার কথা বলেছেন। এরপরে হেনরি হোয়ার্থ তার হিস্ট্রি অব দ্য মঙ্গলস গ্রন্থে উল্লেখ করেছেন যে গাজান খানের সিংহাসন আরোহণ এই সাম্রাজ্যের ইতিহাসে এক নবযুগের সূচনা করে। তিনি কেবল ইলখানি বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন না, প্রতীচ্যের ইতিহাসে তিনি ছিলেন এক অনন্য সাধারণ ব্যক্তি পুরুষ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি চেষ্টা করেছি যে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য যে গাজান মাহমুদ খান, যিনি ইলখানি বংশের শাসকদের মধ্যে মাত্র 9 বছর শাসন করে তিনি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেছিলেন আর তার রাজ্যকে একটি স্থিতিশীল এবং সমৃদ্ধশালী রাজ্যে তিনি পরিণত করেছেন এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিক্ষার্থীরা, তোমাদের এই পর্যায়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এইগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। ভিডিও দেখতে হবে, বারবার দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এখানে তোমাদের
প্র্যাকটিস না করলে যে এখানে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত প্রশ্নগুলো আসে, যেমন এই চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন আসতে পারে যে গাজান মাহমুদ খানের প্রশাসনিক সংস্কার আলোচনা করো, অথবা গাজান মাহমুদ খানের কৃতিত্ব সম্পর্কে কৃতিত্ব মূল্যায়ন করো। বিভিন্নভাবে এই প্রশ্ন আসতে পারে। যেভাবেই আসুক না কেন, আমি আশা করি তোমাদের আজকের এই ভিডিও ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে একটু দেখো তাহলে এবং প্র্যাকটিস করো, আশা করি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তো তোমাদের আবারও আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাসের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে আমি শেষ করছি, এবং শেষ করার সাথে আমি আশা করব তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।